আসসালামু আলাইকুম। বিবিসির টাইম বেডিতে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, হিজবুল্লাহ, হুতি বাহিনী, ইরান যুদ্ধ চলছে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। লেবাননের সীমান্ত ক্রসিংয়ে ইসরায়েলি হামলায় নিহত 6। জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের কয়েক মিনিটেই ধ্বংসস্তূপে পরিণত করবে রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র। আরও জানিয়ে দেব বরফের নিচে মার্কিন সামরিক ঘাঁটি। এবং আরও জানিয়ে দেব গাজায় সংঘর্ষে আরও এক ইসরায়েলি সেনা নিহত। এদিকে গাজায় যুদ্ধবিরতির জন্য আজ নতুন উদ্যোগ নেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সর্বশেষ জানিয়ে দেব লেবাননে চুক্তিতে কি কাটবে গাজার অচল অবস্থা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে একটু অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানিয়ে দিন ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরও কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। লেবাননের সীমান্ত ক্রসিংয়ে ইসরায়েলি হামলায় নিহত 6। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বুধবার মধ্যরাতের পরপর লেবাননের সাথে সীমান্ত ক্রসিংয়ে ইসরায়েলি হামলায় 6 জন নিহত হয়েছে। হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘন্টা আগে এই হামলা চালানো হয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইসরায়েলি শত্রুরা লেবাননের দিক থেকে সিরিয়া ও লেবাননের মধ্যকার সীমান্ত ক্রসিং লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। দামেস্কো থেকে বার্তা সংস্থা এএফপি কথা জানিয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, এই আগ্রাসনে 2 সৈন্যসহ 6 জন নিহত হয়েছে। হামলায় নিহত বাকিরা বেসামরিক নাগরিক। এই হামলায় শিশু, নারী, সিরিয়া আরব রেড ক্রিসেন্টের নারী কর্মী সহ 12 জন আহত হয়েছে। সূত্র বাসস। যুক্তরাষ্ট্রকে কয়েক মিনিটেই ধ্বংসস্তূপে পরিণত করবে রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র। রাশিয়াকে নিয়ে চাপ বাড়ছে আমেরিকার, কারণ কিছুদিন আগে রাশিয়া তাদের ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ওরেশনিক দিয়ে ইউক্রেনের ডিনিপ্রো শহরে হামলা চালিয়েছিল। তাতেই প্রায় ধ্বংসের মুখে পড়েছে ইউক্রেনের এই শহরটি। তাই এই ক্ষেপণাস্ত্র দিয়ে যদি রাশিয়া আমেরিকার ওপর হামলা চালায় তাহলে কয়েক মিনিটেই ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে গোটা দেশটি। আর তা নিয়ে বাড়ছে চিন্তা। রাশিয়া যদি তার বিভিন্ন এলাকা থেকে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে তাহলে আমেরিকার প্রায় 9টি সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হবে, আর তাতেই শুরু হতে পারে বিশ্বযুদ্ধ। সেজন্য বর্তমান রাশিয়াকে নিয়ে বেশ চিন্তার মধ্যে রয়েছে মার্কিন প্রশাসন। এক নজরে দেখে নিন রাশিয়া কোথা থেকে ক্ষেপণাস্ত্র ছুড়লে ক্ষতির মুখে পড়বে আমেরিকা। দক্ষিণ রাশিয়া থেকে যদি এই ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় তাহলে মাত্র 11 মিনিটের মধ্যেই 2100 কিলোমিটার দূরত্বে কুয়েতের আমেরিকান সামরিক ঘাঁটিতে পৌঁছাবে, আর সেখানে থাকা মার্কিন 5ম নৌবহরের সদর দপ্তর ভয়াবহ ক্ষতিগ্রস্ত হবে। রাশিয়া কামচাটকা থেকে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে 12 মিনিটের মধ্যে 2400 কিলোমিটার দূরে আলাস্কার আমেরিকান বিমান ঘাঁটিতে পৌঁছাবে, আর সেখানে থাকা আমেরিকার নৌবাহিনীর উপর ভয়াবহ আঘাত হানবে। চুটুকা থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয় তা 23 মিনিটের মধ্যে 4700 কিমি দূরে থাকা শাইলোতে পৌঁছাবে, আর তাতেই বড়সড় ক্ষতির মুখে পড়বে আমেরিকা। উল্লেখ্য, ওরেশনিক নামে মিনিটম্যান 3 মিসাইলটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে কোনো দেশের পারমাণবিক ক্ষেত্রে আঘাত হানতে পারে। এটি সর্বোচ্চ 1100 কিলোমিটার উচ্চতায় পৌঁছাতে পারে। প্রতি ঘন্টায় গতিবেগ থাকে 28,200 কিলোমিটার। এক কথায় বলা যায়, মহাকাশে গিয়েও স্যাটেলাইট ধ্বংস করতে পারে এই মিসাইলটি। বরফের নিচে মার্কিন সামরিক ঘাঁটি। নাসার বিজ্ঞানী চালিত বছরের এপ্রিলে গ্রিনল্যান্ডে বরফের নিচে এক বিস্ময়কর গোপন সামরিক ঘাঁটির সন্ধান পেয়েছেন। ক্যাম্প সেঞ্চুরি নামক ওই ঘাঁটিটি বরফের 100 ফুট গভীরে চাপা পড়ে গেছে। 1959 সালে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এটি প্রতিষ্ঠা করে। প্রজেক্ট আইস ওয়ার্ম নামে এক গোপন পরিকল্পনা বাস্তবায়নের এই ঘাঁটি গড়ে তোলা হয়েছিল। সাবেক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে শীতল যুদ্ধ চলাকালে এই ঘাঁটি বরফের নিচে প্রস্তুত রাখা হয়েছিল। পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র। 21টি সুড়ঙ্গ নিয়ে 9800 ফুট এলাকার বিস্তৃত ছিল ক্যাম্প সেঞ্চুরি। এটি ছিল এক ধরনের সামরিক ঘাঁটি। এই ঘাঁটির পরিবেশ ছিল একেবারে ভিন্ন। সেখানে তাপমাত্রা 57 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেত। কখনো কখনো বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 193 কিলোমিটার। ঘাঁটিতে 200 মার্কিন সেনা থাকতেন। 1967 সালে বন্ধ হয়ে যাওয়া ঘাঁটিটি বরফের কারণে দীর্ঘস্থায়ী হয়নি। এ সময় 47,000 গ্যালন পরমাণু বর্জ্য জমা হয়, যা এখনো বরফের নিচে রয়েছে। এ কারণে গ্রিনল্যান্ড ও বরফ গলে গেলে তা পরিবেশের জন্য ক্ষতির কারণ হতে পারে। নাসার উন্নত রাডার প্রযুক্তি ইউএভিএস আর ব্যবহার করে ক্যাম্প সেঞ্চুরি বিস্তারিত ছবি তোলা হয়। এই প্রযুক্তি বরফের নিচে গঠন ও বস্তুর পরিষ্কার নকশা তৈরি করতে সক্ষম। ক্যাম্প সেঞ্চুরি তার গোপন প্রকল্পের কারণে শীতল যুদ্ধের ইতিহাসের একটি অন্ধকার অধ্যায় হয়ে আছে।
গাজায় সংঘর্ষে আরও এক ইসরায়েলি সেনা নিহত। অবরুদ্ধ গাজা উত্তরের জাবালিয়া সংঘর্ষে তামের ওসমান নামে আরও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। বুধবার ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, নিহত তামের ওসমান নাহশন ব্যাটালিয়নের 90 কফির ব্রিগেডের একজন সদস্য ছিলেন। আনাদুল এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে তামামের ওসমানের মৃত্যু নিয়ে গাজায় গত বছরের 7 অক্টোবর থেকে শুরু হওয়া অভিযানে ইসরায়েলি বাহিনীর সঙ্গে হামাসের সংঘর্ষে নিহত সংখ্যা বেড়ে 44,250 জন ছাড়িয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এছাড়াও আহত হয়েছেন 1,40,800 জনেরও বেশি। তবে গাজার চিকিৎসকদের অনুমান নিহত ফিলিস্তিনি সংখ্যা 1 লাখেরও বেশি। চিকিৎসা সাময়িকী ল্যান্ডসেট বলেছেন এই সংখ্যা 1,86,000 বার তার বেশি। এই সংঘর্ষ ও হতাহতের পরিসংখ্যান ইসরায়েল এবং গাজার মধ্যকার মানবিক সংকটে আরো গভীর করে তুলছে। সূত্র মেহের নিউজ এজেন্সি। গাজায় যুদ্ধবিরতির জন্য আজ নতুন উদ্যোগ নেবেন জো বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বুধবার গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির জন্য নতুন উদ্যোগ শুরু করবেন। ইসরায়েল ও হিজবুল্লাহ লেবাননের একটি শান্তি চুক্তিতে সম্মত হওয়ার পর তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান এ তথ্য জানান। স্থানীয় সময় বুধবার ভোরে আগেই দক্ষিণ লেবাননে যুদ্ধবিরতি শুরু হওয়ার অর্থ ইরান সমর্থিত হিজবুল্লাহ আর গাজায় হামাসের প্রতি সহিংসতার জন্য যুদ্ধ করছে না। এতে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি করতে হামাসের প্রতি চাপ বাড়বে বলে বলেছেন জ্যাক সুলিভান, মার্কিন টিভি চ্যানেল সাংবাদিক। সুলিভান জানান, মার্কিন ও ফরাসি মধ্যস্থতায় মঙ্গলবার হিজবুল্লাহর সঙ্গে চুক্তির ঘোষণা ঠিক আগেই বাইডেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন। তারা গাজায় একটি চুক্তির চেষ্টার ফের শুরু করতে সম্মত হয়েছেন। কয়েক মাস ধরে এই আলোচনা স্থবির অবস্থায় আছে। বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন আজ থেকে তার প্রতিনিধিদের সঙ্গে তুরস্ক, কাতার, মিশর অঞ্চলের অন্য দেশগুলোর সঙ্গে যোগাযোগ করতে নির্দেশনা দেবেন। আমরা বিশ্বাস করি এটি একটি স্থিতিশীল মধ্যপ্রাচ্যের জন্য সুযোগের শুরু, যেখানে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত হবে এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা পাবে। লেবাননের চুক্তিতে কি কাটবে গাজার অচল অবস্থা? লেবাননের একটি যুদ্ধবিরতির পর প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছেন এই চুক্তি তাদের গাজার একই ধরনের অগ্রগতির দিকে নিয়ে যাবে। তবে বিশ্লেষকরা মনে করেন এখনও তার এ ধরনের মন্তব্যের সময় আসেনি, কারণ ইসরায়েল ও হামাস গাজা একটি যুদ্ধবিরতি চুক্তি থেকে এখনো অনেক দূরে। গত কয়েক মাসে হিজবুল্লাহকে কেন্দ্র করে লেবাননে ব্যাপক হামলা হয়েছে। সংগঠনটি তাদের অনেক শীর্ষ নেতাকে হারিয়েছে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের একটি চুক্তি করলে তার ক্ষমতাকে তেমন প্রভাবিত করবে না। মঙ্গলবার দ্য নিউ ইয়র্ক টাইমের প্রতিবেদনে বলা হয়, গাজায় একটি বড় ধরনের অগ্রগতির পাওয়া যথেষ্ট কঠিন হতে পারে। এখনো হামাসের কাছে কমবেশি 100 জিম্মি রয়েছেন। এটা একটা বড় ধরনের, যা ফিলিস্তিনের সশস্ত্র সংগঠনটিকে আলোচনার টেবিলে শক্ত অবস্থান নেয়ার সুযোগ করে দেবে। আরেকটি কারণ হলো নেতানিয়াহু হামাসকে ছাড় দিতে চাইবে না। এমনটা করলে ইসরায়েল তার ক্ষমতাসীন জোট ভেঙে যেতে পারে, ফলে তাকে আগাম নির্বাচন দিতে হতে পারে। গত কয়েক মাস ধরে ইসরায়েলের বিপুল সংখ্যক মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করে আসছেন। নতুন নির্বাচন হলে তিনি হেরে যেতে পারেন, এমনটাই মনে করেন। নেতানিয়াহু উগ্র ডানপন্থী ক্ষমতাসীন জোটের অনেক মিত্র গাজায় যুদ্ধ শেষ হলে সেখানে ইহুদি বসতি স্থাপনের স্বপ্ন দেখছেন। তারা হুমকি দিয়েছেন হামাসের সম্পূর্ণ নির্মূল না করে যুদ্ধ শেষ করলে তারা জোট ভেঙে দেবেন। যখন বিষয়টি লেবানন সম্পর্কিত, তখন নেতানিয়াহু আর ততটা অভ্যন্তরীণ চাপের মুখে নেই। হিজবুল্লাহকে নির্মূল করতে চাপ নেই তার সরকারের ওপর। যদিও অনেক ইসরায়েল বাসিন্দা সংগঠনটিকে বড় ধরনের হুমকি বলে মনে করেন। মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় অংশ নেয়া সাবেক মার্কিন দূত ও বিশ্লেষক অ্যারন ডেভিড মিলার বলেন, লেবাননে চুক্তি হয়েছে কারণ নেতানিয়াহু এটা চেয়েছেন আর হিজবুল্লাহ এটা প্রয়োজন। এটা নেতানিয়াহু জোটের জন্য কোনো আহামরি অর্জন নয়।